নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে একটা ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন বাদে। যে ঘটনাটা পরবর্তী পর্যায়ে আমি নিজে সলভ করি, কিন্তু প্রথম পর্যায়ে কি ঘটেছিল তারাপীঠ যাত্রা বা তারাপীঠ ভ্রমণের সময় একটা ফ্যামিলির সঙ্গে, তো তাদের মুখে যেরকম আমি শুনেছিলাম, হঠাৎ করে খেয়াল করলে যে ঘটনাটা বলার মতন ঘটনা এবং একটা ইউনিকনেস রয়েছে ঘটনাটার মধ্যে। যে জীবনে কখন কোন পরিস্থিতিতে আমরা ফেঁসে যাই তার সন্ধান একমাত্র হয়তো ঈশ্বরই জানে, আমরা নিজেরাও জানি না কখনো। তো চলুন, যারা নতুন শুনছেন এবং যারা অনেকেই দেখি যে দেখেন শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। কারণ আপনাদের, আর যারা ফেসবুক থেকে শুনছেন কাইন্ডলি ফলো করুন, কারণ আপনাদের একটা ফলো বা একটা সাবস্ক্রাইব আমাদের মতন ক্রিয়েটার, ছোট বড় যে কোনো ক্রিয়েটারের প্রচণ্ড মোটিভেট করে এবং আরও ভালো কাজ করতে উৎসাহিত করে। তো চলুন ঘটনায় আমরা ব্যাক করি। যেরকমভাবে ঘটনাটা আমার যেরকমভাবে মনে আছে, যেরকম আমি শুনি যারা এসছিলেন আমার কাছে কেস সলভের জন্য, যেটা সেকেন্ড ফেজ। কিন্তু ফার্স্ট ফেজটা হচ্ছে যে কি ঘটেছিল একজন হাজব্যান্ড একজন ওয়াইফের মুখে যা শুনি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের ছোট ছোট প্ল্যানিং আমরা করতামই আমাদের ফ্যামিলির মধ্যে। দাদা, আমি, আমার ওয়াইফ, আমার 5 বছরের ছেলে আর মা আর বাবা, যাদের যথেষ্ট বয়স হয়েছে মোটামুটি। সময়টা ছিল 2018 জুলাই মাস। বর্ষার সবে কলকাতায় শুরু হয়েছে, তো ব্যবসায়িক পরিস্থিতি খুব একটা ভালো না থাকায়, মুড অফ থাকাতে আমরা প্ল্যানিং করি, ছোট একটা শর্ট প্ল্যানিং করি আমরা তারাপীঠ যাব নিজেদের গাড়ি করে। এরকম কিন্তু প্রায়ই হতো, নিজেরা ঠিক করতাম, নিজেরা ছোট ছোট প্ল্যানিং করতাম। উইকেন্ডে শুক্রবার কি শনিবার একদিন কি দুদিন থেকে আবার চলে আসতাম। মাসে 2বার অন্তত তো এইরকম ছোট ছোট প্ল্যানিং হতো। তো এবার প্ল্যানিং হয় তারাপীঠ যাবো, অনেক দিন যাওয়া হয়নি। তো যেমন ভেবলাম আমরা প্রত্যেকে প্যাক ছোট ছোট, যেগুলো 2 দিনের জন্য যাওয়া, কারণ ঠিক করেছিলাম শুক্রবার যাব, শনিবার থাকবো, রোববার ফিরে আসবো, সোমবার থেকে আবার নর্মাল রুটিনে ফিরে আসবো। তো সকালবেলা তার পরের দিন আমরা রওনা হই নিজেদের গাড়িতে, ড্রাইভ আমি নিজে করি। সকালবেলা থেকেই মেঘলা ওয়েদার, আর মাঝে মাঝে ঝিমঝিমিয়ে বৃষ্টি, আবার কোনো সময় বেশি বৃষ্টি। এই করতে করতে তারাপীঠে গিয়ে পৌঁছই নির্দিষ্ট সময়, তবে একটু লেট হয়। রাস্তায় যেহেতু বৃষ্টি হচ্ছিল, কিছু কিছু রাস্তায় এমনই পরিস্থিতি যেখানে আস্তে না চালালে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। মোটামুটি তারাপীঠে গিয়ে যে প্ল্যানিংটা করি, যে মোটামুটি যেহেতু 3 দিন একটা ছোট প্ল্যান, মন্দিরের ঠিক অপোজিট নয়, মন্দিরের ওই রাস্তা নয়, এই দিকে রাস্তা, মেন রাস্তা, দুটো রাস্তা, একদিকে মূল্যবালিনীর দিকে চলে যাচ্ছে আর একটা রাস্তা তারাপীঠ মন্দিরের দিকে যাচ্ছে। তো ওই রাস্তার কাছাকাছি একটা দেখলাম একটা হোটেল রেডি হচ্ছে, দোতলা তো রেডি হয়েই আছে, ওপরটা হয়তো ওরা 3rd ফ্লোর কনস্ট্রাকশন করছে। তো দেখে দূর থেকে দেখে ভালো লাগবে গেলাম, এবং যেটা দেখলাম রিজনেবল কস্ট। 2টো ঘর নিলাম, মা বাবার জন্য একটা ঘর আর আমাদের 3 জনের জন্য একটা ঘর। দোতলাতেই আমরা ঘরটা পেলাম। এবার ঘরের একটু বর্ণনা দিই। ঘরটা সত্যিকারের খুব সুন্দর, রং টং করা, অ্যাটাচ বাথরুম, টিভি রয়েছে, এসি রয়েছে সবই। কিন্তু ঘরে প্রবেশ করার পর আমার যেটা মনে হলো, একটা আনইজি ফিল করতে রাখলাম। আমি আমার ওয়াইফকে দেখলাম এবং আমি আমার মা বাবার ঘরটাও গেলাম, সেখানেও দেখলাম যে সেরকম কোনো না, নর্মাল একটা ঘর, সুন্দর ঘর, ডেকোরেশন ভালো, টুকটাক যেরকম প্রাইসে আমরা পেয়েছি সে অনুযায়ী ঠিকই আছে। কিন্তু যখনই আমি আমার ঘরে প্রবেশ করছি, উল্টে আমি একটা সেই সময় আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, তোমার কি কোনো অস্বস্তি হচ্ছে ঘরে? তো উনি সেই সময় বলেছিলেন যে না, নর্মাল, কিসের অস্বস্তি হবে। পরে যেটা মনে হলো যে এতক্ষণ জার্নি করে এসেছি, হয়তো তার জন্য কিছু একটা হচ্ছে। তো যাই হোক, পরে আমরা ঠিক করলাম যে স্নান টান করে
ফ্রেশ হয়ে মন্দিরে যাব। মন্দির থেকে বেরিয়ে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে টুকটাক এদিক ওদিক শ্মশান, তারপর এইদিকে মুন্ডমালিনীতলা আমরা যাব। কিন্তু স্নান করার পর থেকে মনের মধ্যে বিভিন্ন রকম একটা অস্বস্তি বলতে পারেন, ঠিক বোঝাতে পারবো না, আরম্ভ হলো। এরকম মনে হচ্ছিল যে নাই চুপচাপ থাকি, এদের বলি ঘুরে আসতে, আমি ঠিক ক্লান্ত অনুভব করছিলাম। কিন্তু মনে জোর নিয়ে মন্দিরে গেলাম, মাকে দূর থেকে দর্শন করলাম, কারণ একটু ভিড়ও ছিল সেই সময়। পরে আমরা সবাই মিলে ঠিক করি যে সন্ধ্যাবেলা আমরা সন্ধ্যা আরতি দেখতে আসবো, সেই সময় ভেতরে প্রবেশ করে, তাতে যদি ভিআইপি লাইনে প্রবেশ করতে হয় করে মাকে দর্শন করব। এবং তারপরে ধীরে ধীরে শ্মশান এবং মুন্ডমালিনীতলা হয়ে তারপর একটা প্ল্যানিং ছোটোখাটো করে রাখলাম। মন্দির দর্শন করার পর, মাকে দর্শন করার পর একটা হোটেলে রাস্তার এদিকে আমরা 4 জন, মানে 2, আমরা 3 জন, মোট 5 জন, মামা, আমার মা বাবা আর আমরা 3 জন লাঞ্চ করে দুপুরবেলা আবার হোটেলে প্যাক করে যাই। মা বাবারও বয়স হয়েছে এবং যেটা দেখলাম হচ্ছে একটু রেস্ট নেওয়ার দরকার, এতটা জার্নি হয়ে এসেছি সেই হিসাবে। প্রথম ঘটনা আমার এই রেস্ট নেওয়ার সময় ঘটে। ঘটনাটা হচ্ছে এরকম, আমি শুতেই আমি ঘুমিয়ে পড়ি এবং স্বপ্ন একটা দেখি। মাঝখানে একটু বলে রাখি, ঘরের ঠিক সাইডে একটা ছোট বারান্দার মতন, বারান্দা থেকে দ্বারকা নদী খুব সুন্দরভাবে দেখা যায় এবং দ্বারকা নদীর পাশে যে শ্মশান সেটাও অদ্ভুতভাবে খুব সুন্দর লাগছিল। কারণ এমনিতেই বর্ষাকাল, দ্বারকা নদী বর্ষাকালের জলে পুষ্ট, সুন্দরভাবে নদীর জল বয়ে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগছিল সবারই। তো আমি স্বপ্ন এবারে ফেলে আসি। স্বপ্ন যেটা দেখছি যে আমি ওই বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট স্মোক করছি, আর আমার ফ্যামিলি দ্বারকা নদীর দূর থেকে দেখা যাচ্ছে ওটা আমার ফ্যামিলি, আমার মা বাবা, আমার ওয়াইফ আর আমার ওয়াইফের পাশে আমার 5 বছরের ছেলে দাঁড়িয়ে রয়েছে। তারা আমাকে ডাকছে এবং বলছে যে, যেটা পরে স্বপ্নের মধ্যে বুঝতে পারলাম যে ওইখান দিয়ে আসতে বলছে, মানে বারান্দা টপকে। স্বপ্নের মধ্যে একটা অদ্ভুত ধরনের আশ্চর্য লাগছে যে দরজা থাকতে আমি বারান্দা টপকে কেন যাব। তো এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয় স্বপ্নতে যে আমি বারান্দা টপকে, মানে দোতলার বারান্দা বুঝতেই পারছেন, একতলায় ঝাঁপ মারলাম। ঝাঁপ মেরে, হ্যাঁ, পরিস্থিতিটা এরকম, রাস্তায় সেরকম কোনো লোক নেই, একটা মেঘলা ওয়েদার, নদীতে জল বয়ে যাচ্ছে আর দ্বারকা নদীর ঠিক পাড়ে থেকে দাঁড়িয়ে ওরা যাচ্ছে। আমি নেবে দেখলাম, আমি সুন্দরভাবে নেমে গেলাম, ঝাঁপ মারতেও আমার কোনো শারীরিক কোনো কষ্ট হয়নি। কিন্তু যখন এগিয়ে যাচ্ছি, স্বপ্নের আর একটা ফেজ আমি লক্ষ্য করি। কীরকম ফেজ দেখছি, একদম ওরা তো ফ্যামিলিতেও আমার যারা যারা ছিলেন তারা কেউই নেই। আমি একটা জঙ্গলের মতন জায়গা, বলতে পারেন হয়তো শ্মশান, কিন্তু জঙ্গলটা এমন অনেক কিছু বলবার বা কেউ আমাকে ফলো করছে, আমার আশেপাশে কেউ আছে। পরে যেটা দেখলাম, যেটার জন্যে এখনও আপনাকে বলছি এবং গায়ে কাঁটা দেওয়ার মতন অবস্থা আমার, একটা প্রাণী দূর থেকে, আমি যেখানে দাঁড়িয়ে জঙ্গলটার মধ্যে, দূর থেকে আমাকে ফলো করছে। গা হাত পা দেখতে মনে হচ্ছে মানুষ, কিন্তু আদৌ সে মানুষ নয়। একটা অদ্ভুত ধরন আচরণ করতে করতে তার 2 হাত 2 পা দিয়ে হামাগুড়ি দিক দিয়ে আস্তে আস্তে আমার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। এই এগিয়ে আসা দেখে হঠাৎ করে যখন আমার ঘুম ভাঙে, মানে আমি যখন স্বপ্ন থেকে বেরিয়ে আসি, আমার ওয়াইফ আমাকে ডাকছে। তখন বাজে মোটামুটি সন্ধে 6টা। আমি নিজে যখন উঠলাম, নিজেকে পেলাম, বুঝতে পারলাম যে আমি স্বপ্ন দেখছিলাম। পুরোপুরি ঘেমে নিয়ে, আমার কথা নয়, হালকা এসি চলছে। আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি কোনো শরীর খারাপ লাগছে? তো আমি ঘটনাটা চেপকে খুব একটা বিশেষ কিছু বললাম না, বললাম একটা দুঃস্বপ্ন দেখছিলাম, ঠিক আছে। কিন্তু এই স্বপ্নটা দেখার পরেই যখন আমি বাস্তবে যখন ফিরে এলাম আমাদের যাওয়ার কথা মন্দিরে, কোথাও যেন মন চাইছিল না।
আমি এটাও বলি যে তোমরা মঞ্চ ঘুরে এসো মা বাবাকে নিয়ে, আমি একটু বাড়িতে চুপচাপ মানে হোটেলে রেস্ট নিই। তো ফ্যামিলির মা বাবা বললেন যে এসছিস যখন, যে তো ঘোরাঘুরির জন্যে বা মায়ের মন্দিরে যাবি না, তখন তো বললি তো যাবি। এটা আলোচনা হলো, কিন্তু তাদের বলাতে আমি উঠলাম ঠিকই, কিন্তু আমার মন্দিরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমরা বেরোলাম প্রত্যেকেই। মা বাবাকে বললাম যেহেতু তারা বয়স হয়েছে, ধীরে ধীরে তোমরা মন্দিরের দিকে এগো, আমরা আস্তে আস্তে পেছন পেছন যাচ্ছি তিনজনে। তো মা বাবাকে রওনা করে আমি একটা চায়ের দোকান দাঁড়িয়ে আমি আমার ভাই একটা ভাঁড়ে চা নিয়ে খেতে থাকলাম। এরপরে যেটা আমি আপনাদের এই সময় আপনাকে বলছি, এটা আমার ওয়াইফের থেকে আমি শুনে বলছি, কারণ আগে বলি তাহলে বুঝতে পারবেন। হঠাৎ করে নাকি আমি চা খেতে খেতে আমি প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যাই এবং বলি আমি কিছু প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে খেতে হবে। কি খেতে হবে? ননভেজ টাইপের কিছু, চিকেন বা এগ এরম ধরনের, ফিশের মধ্যে মানে ননভেজ যা হয়। তো চায়ের দোকানের পাশেই একটা ছোট হোটেল মতন ছিল, যেখানে খাওয়ার হোটেল, যেখানে সন্ধেবেলা আমাদের কলকাতা শহরের মধ্যে রোল, চাউমিন এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়। আমি নাকি অনেক রকম অর্ডার দিই। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এখানেই দুটো জিনিস। এই যে ঘটনাটা এই সময় আপনাকে বলছি, যা যা ঘটেছে, আমার কিন্তু মেমারিতে কিছু নেই। আমি যা আমার ওয়াইফের থেকে শুনেছি সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করছি। আর দ্বিতীয় পয়েন্ট, সবথেকে আশ্চর্যকর ব্যাপার, বিগত ধরুন 10-12 বছর আমি ভেজ গ্রহণ করি। ঠিক মাছ মাংস আগে খেতাম একটা সময় অবধি, কিন্তু পরে একটা অনুশোচনা হয়, তারপর থেকে আমার ফ্যামিলি খায়, কিন্তু আমি বেশিরভাগ নয়, সম্পূর্ণটাই ভেজের ওপর থাকি, সমস্ত কিছুই ভেজ অনুযায়ী চলে। আমার ওয়াইফের ডাউট হয় যে একজন ভেজ পার্সন, যে ননভেজ 10-12 বছর ছেড়ে দিয়েছে, সে কীভাবে এত ননভেজের প্রতি আকর্ষণ হঠাৎ করে। এবং আমি খেতে থাকি, আমি কাবাব খেতে থাকি, রোল খেতে থাকি, এরকম থাকি, এবং যখন বাধাপ্রাপ্ত হই তখন নাকি প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়। এবং বলতে গেলে দেখা সেই সময়কার যে পরিস্থিতি, যেটা আমি ওর মুখ থেকে শুনেছি, এমন কিছু কথা বলি যেখানে আশেপাশের লোকও আমাদের দিকে তাকায়। হঠাৎ করে যেটার থেকে আমার সেন্স ফেরে, যে সময় থেকে আমার এবার মনে আছে, সেটা হচ্ছে আমি একটা ওরকম নাকি ঝগড়া অশান্তি হচ্ছিল। আমি পেছন দিকে হাঁটতে গিয়ে আমার ওয়াইফ আমাকে একটা ধাক্কা মারে, আমি একটু সামনের দিকে পড়ি। তখন আমার আবার নলেজটা বা জ্ঞানটা ফিরে আসে, যে আমি ফিরে এসেই বলি যে আমি এখানে কেন বা ইত্যাদি, যেটা হয়ে থাকে। কিন্তু ইন বিটুইন দ্য টাইম যা কিছু আমার সঙ্গে ঘটে, আমার কিন্তু কোনো মাথার মধ্যে ছিল না। আমি যা আপনাকে বললাম সেটা আমি এনার থেকে শুনেছি। তো যথারীতি এইরকম ধরনের পরিস্থিতি হওয়া যতক্ষণ এই ঘটনা ঘটছে, ততক্ষণ মা বাবা মন্দিরে গিয়ে টুকটাক দর্শন করে ফিরে এসেছে। তো আমরা যথারীতি ঠিক করি, আমি নিজে, যে আমার শরীর প্রচণ্ড দুর্বল লাগছে, আনইজি ফিল হচ্ছে, আমি রাত্রিবেলাও কিছু খাবো না, আমি চুপচাপ বাড়িতে হোটেলে চলে গিয়ে থাকতে চাই। এবং ন্যাচারাল ব্যাপার, তারা ঘুরতে এসছে, এদিক ওদিক যাবে, তাদের বলি যে তোমরা মুন্ডমালিন তলায় গিয়ে বা শ্মশানে যদি যাও ঘুরে এসো, আমি বাড়িতে গিয়ে একটু রেস্ট নিই। তো বাড়িতে আমি চলে যাই, বারান্দায় দাঁড়িয়ে আমার সন্ধ্যেটা কাটে, কিন্তু খালি চিন্তা হয় যে হচ্ছেটা কি আমার সঙ্গে। দুপুরবেলা একটা ওরকম ধরনের স্বপ্ন, সন্ধেবেলা যা কিছু আমি ঘটাই তা আমার নিজস্ব খেয়াল নেই, নিজের মস্তিষ্কের মধ্যেই নেই। যা শুনলাম আমি তখন আমার ওয়াইফের থেকে, কি হচ্ছে আমার সঙ্গে। এই করতে করতে সন্ধে পেরিয়ে রাত এলো। রাত ঠিক 10:30টার সময় আমার এইটুকুনি মনে আছে, আমি ঘুমিয়ে পড়ি। এবং যথারীতি যেরকম ঘর, আমি, আমার ওয়াইফ এবং আমার ছেলে, ওদিকে মা বাবা, মোটামুটি 10:30টার মধ্যে ওরা লাঞ্চ টাঞ্চ করে চলে আসে এবং আমরা বেডে চলে যাই। রাত্রিবেলা যে অনুভূতিটা হয় আমার, যেটা সব থেকে বড় মারাত্মক, আমি বেশ ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজে, খট করে আওয়াজে
আমার ঘুম ভেঙে যায়। আমি যেটা দেখি ধীরে ধীরে ঘরে একটা ড্রিম লাইট, লাল মানে ড্রিম লাইট যেটাকে বলে, লাল কালারের জ্বলছিল। যেটা দেখি মানে যদি আমি যেদিকে খাটে শুই সেদিক থেকে মুখ মানে দেখতে পেলে দরজাটা, ঘরের দরজাটা দেখা যাচ্ছে। আর তার ঠিক দরজাটা যদি আমি যেদিকে দেখি, আমার লেফট হ্যান্ড সাইডে আমার জানলাটা হালকা ভেজা, মেঘ ডাকছে, আবার হয়তো বৃষ্টি আসবে, এরকম পরিস্থিতিতে ঠিক দরজার সামনে আমি একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখি। এবং সবথেকে আশ্চর্য, স্পষ্ট বোঝাও যাচ্ছে কেউ একজন দাঁড়িয়ে ওই আলোতে, আবার বোঝাও যাচ্ছে না। এই চিন্তা ভাবনা করতে করতে মহিলাটি সিধে না এসে দেয়াল বেয়ে টপে গেল, মানে আমরা যেখানে শুয়ে আছি ঠিক তার উপরে চলে গেল, একটা মাকড়সার মতো। যেরকমভাবে মাকড়সা বা এই ধরনের প্রাণীরা দেয়াল বেয়ে মাটি বেয়ে ওঠে, ঠিক ওরকম। মহিলাটি নির্বস্ত্র, শারীরিক কোনো রকমভাবে তার যেটুকুনি অবয়বটা বোঝা যাচ্ছে, কোনো বস্ত্র নেই। এবং ধীরে ধীরে একটা অদ্ভুত ধরনের, যেরকম মাকড়সা দেখবেন জাল থেকে ধীরে ধীরে নিজেরই জাল থেকে আস্তে 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 নিচে নেমে আসে, সেরকমভাবে নিচে নেমে আসতে থাকলো। আমি কিন্তু তখন, যেটাকে আমরা বলে থাকি স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা, আমি কিন্তু কোনো মুভমেন্ট করতে পারছি না, জাস্ট আমার চোখ ঘুরছে। আমি না পাশ ফিরতে পারছি, না আমার ওয়াইফকে ডাকতে পারছি। বেশ কিছুটা, মানে আমি যদি আমার হাতটা তুলি, যদি মহিলা, যদি কোনো মানুষ হতো, আমি তাকে স্পর্শ করতে পারতাম। এই অবস্থায় হট করে গায়েব হয়ে গেল সে। এবং আমিও নর্মাল, মানে তখন আমার গলা দিয়ে ভয়েস বেরোচ্ছে, আমি আমার ওয়াইফকে ডাকি। এবং ডাকার পর সমস্ত ঘটনা, যা যা দুপুরবেলার স্বপ্ন ইত্যাদি আমি বলি। সেই রাত্রিবেলায় আমরা, মানে আমি ওয়াইফের সঙ্গে যখন কথা বলি, দেন আমার মা বাবার ঘরে যাই, তাদেরও গিয়ে ঘটনাটা শেয়ার করি যে আমার সঙ্গে এই ধরনের অদ্ভুত একটা জিনিস ঘটছে, যেটা এখান থেকে, মানে এখানে আসার পর থেকে, এখানে বসবাস, মানে যখন থেকে হোটেলটা নেওয়া হয়েছে তখন থেকেই প্রবলেমগুলো আমার সঙ্গে ঘটছে। তো আমরা যথারীতি তখন মোটামুটি বাজে ধরুন ওই 2:45 অ্যাপ্রক্স, আমরা ডিসিশান নিই যে পরের দিন সকালবেলায় আমরা বাড়ি চলে আসব। যেহেতু নিজেদের গাড়ি, আমরা স্টে করব না, কারণ ঠিক সুবিধার বলে মনে হচ্ছে, যেটা আমার মা বাবা বলে এবং ওয়াইফও বলে। তো সকাল হয়, আমরা হোটেলকে যখন পে করি, মানে তার কথা হয়েছিল তো 2 দিন, তারাও জিজ্ঞেস করে যে আপনারা তো 2 দিনের থাকার কথা বলেছেন, তো কোনো অসুবিধে, তারা ভেবেছে হয়তো হোটেলের কোনো সেরকম অসুবিধে নেই, কিন্তু কিছু কাজ এসে যাওয়াতে আমাদের ব্যাক করতে হবে বলে আমরা কলকাতা আবার ব্যাক করে আসি। মানে সকালবেলায়, না মন্দিরে গেছি, না কিছু খেয়েছি, এতটাই সবাই আমরা ভয়ের মধ্যে ছিলাম, আতঙ্কের মধ্যে ছিলাম যে আরও কিছু না ঘটে কোনো ক্ষেত্রে। আমরা কলকাতায় ব্যাক করে আসার পর আমার তো মারাত্মক জ্বর আসে, এবং সবথেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে আমার মায়েরও প্রচণ্ড জ্বর আসে। এবং বললে বিশ্বাস করবেন না, আমার জ্বর আসে 3 দিন পরে, আমি মোটামুটি জ্বর থেকে উঠি, কিন্তু 3 দিন পরে আমার মাকে আর ব্যাক করা যায় না, সে মৃত। যে কারণেই আপনার সঙ্গে মানে আমার দেখা। ব্যাপারটা হচ্ছে যে, এবার আমি বলছি যে এই ঘটনাটা যখন উনি বলছিলেন, ওনাদের সঙ্গে আমার আলাপ হয়েছিল ওনার মায়ের ডেথের সময়। এই কেসটাই আমার কাছে আসে, কিন্তু বলে না একটা, মানে কেঁচো ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে আসা। তো সেই ক্ষেত্রে যখন আমি ওনার মায়ের কেসটা ইনভেস্টিগেশন করছি যে কী হলো ব্যাপারটা, একটা সুস্থ মানুষ, হ্যাঁ বয়স হয়েছে সবই ঠিকই, সে এলো 3 দিন জ্বর, হঠাৎ করে তার ডেথ হয়ে গেল, একটা আনন্যাচারাল ব্যাপার এখানে লক্ষ্য করা যায়। কিন্তু সেটা যখন আমি ইনভেস্টিগেশন করি, তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে তার পিঠে যে ঘটনাগুলো ঘটেছিল এই ফ্যামিলিটার সঙ্গে, বিশেষ করে এই ভদ্রলোকের সঙ্গে, সেখানে সেই ঘটনাটা এখনও কিন্তু জড়িত ছিল। মানে তখনও 2018 যখন কেসটা আমার কাছে আসে, তখনও কিন্তু ওনার, মানে এই ভদ্রলোক জড়িত ছিল।
পরে ধীরে ধীরে কেসগুলোকে সলভ করা হয় এবং ভদ্রলোককে এই জায়গা থেকে বার করে নিয়ে আসে, মানে পার্সেল পজিশনের মধ্যে ছিল। আরও কিছু অ্যাক্টিভিটিস কলকাতায় এসেও হয়, ভয় বা আতঙ্ক, খিদে বেড়ে যাওয়া, ননভেজ টাইপের খাওয়া বেড়ে যাওয়া। তারপর ধীরে ধীরে কিছু রিচুয়াল অ্যান্ড টেকনিকের মাধ্যমে যেভাবে আমি কাজ করে থাকি, সেই ভদ্রলোক বা তার ফ্যামিলিকে পুনরুদ্ধার করা হয়। তো ফ্রেন্ডস, এটা ছিল একটা অদ্ভুত, আমার কাছে এইখানেও লেগেছে যে টার্গেট হয়েছে ঠিকই একজন, কিন্তু ওনার মায়ের ডেথটা, যেটা আমি অন্য কোনো সময় বলবো, যেটা ইনভেস্টিগেশনে ধরা পড়েছিল কেন, কিসের জন্যে। এবং আজকের দিনে দেখবেন তারাপীঠের বিভিন্ন হোটেল কিন্তু হন্টেড, কারণ ব্যবসার জন্যে মানুষ কোনো স্থান কাল পাত্র না দেখে যেভাবে ডেভেলপ করছে, আগামী দিনে এই সমস্ত জিনিসপত্র তো বাড়বেই। আমি তারাপীঠ কেন, তারাপীঠ তো ধরুন একটা এরকম একটা সিচুয়েশান, একটা জায়গা যেখানে শ্মশান তন্ত্র ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু কলকাতা শহরেও দেখুন বিভিন্ন রকম ফ্ল্যাট তৈরি হয়ে পড়ে আছে, সেল হচ্ছে না, বিভিন্ন রকম পরিস্থিতি, মানুষ কিনে বিভিন্ন রকম রং পরিস্থিতির আন্ডারে চলে যাচ্ছে, ডেথও হচ্ছে। তো এই দিনে দিনে যদি বাস্তু না দেখে বা ঠিকঠাক মতন ইনভেস্টিগেশন, প্যারানর্মাল ইনভেস্টিগেশন বা কোনো অকাল্ট ইনভেস্টিগেশন না করে যদি কোনো প্লেসকে ডেভেলপ করা হয়, তো আগামী দিনে এই পরিস্থিতি আরও বাজের দিকে যাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা যে আপনাদের সঙ্গে যারা শুনছেন তাদের সঙ্গে না ঘটুক। ঈশ্বর মঙ্গলময়, করুণাময়, আমাদের অলওয়েজ রক্ষা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো কিছু অসুবিধা হলে নিচে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ইমেলও করতে পারেন। নমস্কার।